যে জিনিসগুলো বেরিয়ে আসবে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের সময়, সেইগুলো এটা লজ্জার ব্যাপার। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আবার বলেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের শাসনামলে মত প্রকাশে অপ্রয়োজনীয় বিধিনিষেধ ছিল। ভদ্রভাবে বলা আর কি যে তিনিও বাক স্বাধীনতা হস্তক্ষেপ করেছেন, এবং তারা 23শে এপ্রিল তাদের যে প্রতিবেদন সেখানে বলেছেন যে গণমাধ্যমে মত প্রকাশের স্বাধীনতা চর্চা করতে গিয়ে যেখানে সেখানে গ্রেপ্তার এবং হয়রানির শিকার হয়েছে সাংবাদিকরা, ব্লগার, লেখক, কবি সহ তাদের বিরুদ্ধে সহিংসতা হয়েছে এবং গ্রেপ্তারের ঘটনা ঘটেছে। তারা আনিস আলমগীরের নাম উল্লেখ করেছেন, বলেছেন যে তাকে অহেতুক গ্রেপ্তার করা হয়েছিল এবং তিনি এবং আরও 4 জন তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট অন্যান্য মাধ্যম ব্যবহার করে আওয়ামী লীগকে সমর্থন জানিয়েছিলেন, এই অভিযোগ তাদের বিরুদ্ধে ছিল। এবং এটাও বলেছে যে শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের পর এটাকে কেন্দ্র করে 2টি বড় গণমাধ্যমে হামলাও চালানো হয়েছে। তো তার মানে কি? তার মানে কি আসলে অন্তর্বর্তী সরকার বাক স্বাধীনতার বিরোধী ছিল? এবং বিএনপি কি মনে করে যে এখন আগের চাইতে আরো বেশি বাক স্বাধীনতা তারা নিশ্চিত করতে পারবে, অন্তত ডক্টর ইউনূসের সরকারের চাইতে বেশি বাক স্বাধীনতা? ডক্টর ইউনূসের সঙ্গে অন্য কোনো সরকারের, বিশেষত গণতান্ত্রিক সরকারের তুলনা করা ঠিক হবে না। এটা নির্বাচিত সরকার, ওইটা গণ অভ্যুত্থান পরবর্তীতে সবাই মিলেই তাকে ক্ষমতায় বসিয়েছিল। তো তিনি 2 বছর ছিলেন, তার আশা ছিল আরও দীর্ঘ সময়। বার্গেনিংটা আসার আগেই করেছিলেন যে 90-এর গণ অভ্যুত্থানের পরেও তাকে নাকি সাদাসাদি করা হয়েছিল। আমার কাছে যেটা 90-এর গণঅভ্যুত্থানের সময় আপনি তো তখন একদম তরুণ। হ্যাঁ, আমরা আপনারা কি তার নাম কোথাও বলেছিলেন? অসম্ভব, আমরা তো শুনি না। আমিও তো তখন না প্রশ্ন ওঠে না। তখন আপনাদের জাস্টিস শাহাবুদ্দিন সাহেব আমাদের ইতিহাসের অনন্য একটা ব্যক্তিত্ব। তিনি এসছেন এবং নির্দিষ্ট একটা সময়ের মধ্যে নির্বাচন করে তিনি চলে গেছেন। ইনি সংস্কারের কথা, তিনিও কিছু সংস্কার করছেন, কিন্তু ওই সময়ের মধ্যে। তো সেই কারণে জাস্টিস শাহাবুদ্দিন সাহেবের সঙ্গে এই গণঅভ্যুত্থানের পরবর্তীতে যিনি আসছিলেন, কোনোভাবে তুলনা করার কোনো সুযোগ আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। ডক্টর ইউনূস সাহেব শুধু বড় বড় কথা বলেন। উনি কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টাও ছিলেন এক সময়। হ্যাঁ, উপদেষ্টা ছিলেন, মানে ডক্টর মোহাম্মদ ইউনূস। হ্যাঁ, ডক্টর মোহাম্মদ ইউনূস। কিন্তু উনি তো সেই রকম তত্ত্বাবধায়ক সরকারের মতো করে দেশটা চালান নাই। প্রশ্নে ওঠে না। ওই যে বললাম না, ওনার সময় আর এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সময় এটা তুলনা করা ঠিক হবে না। যে জিনিসগুলো বেরিয়ে আসবে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের সময়, সেইগুলো এটা লজ্জার ব্যাপার, একটু কিছু কিছু ক্ষেত্রে ঘৃণারও ব্যাপার। তিনি অন্য কোনো সরকারের সঙ্গে মানে নিজেকে তুলনা করার জায়গায় রাখতে চাননি, তার মানে তিনি অনন্য। আমার কাছে যেটা মনে হয়েছে যে বিএনপি যেগুলো সিদ্ধান্তের দ্রুততার সঙ্গে অনেক দ্বিমত আছে, অনেক আছে, তারপরও নিতে বাধ্য হয়েছে যে নির্বাচনের মধ্যে পিপুলস গভর্নমেন্ট হোক, একটা জনগণের সমর্থিত, জনগণের ভোটে, যেটা আমরা দীর্ঘ একটা আন্দোলন সংগ্রাম এই দেশবাসী করেছে প্রায় 18-20 বছর ধরে, সেটা একটি ভোটিং পাওয়ারটা মানে ফিরে পাওয়ার জন্যে। সেই জন্যে এই গত শেষ নির্বাচনে যেটা বিএনপি সরকার এখানে এসছে, সেই নির্বাচনের জন্য কখনো কখনো তার সঙ্গে আপোষের একটা প্রসঙ্গ আসছে। সেখানে কিন্তু বিএনপি থেকে স্পষ্ট করে বলা হয়েছে যে এই কাজগুলো আমরা করছি বা সমর্থন দিয়েছে, এই নির্বাচনটা যাতে দ্রুত হয়, না হলে উনি নির্বাচনই করতেন না। মানে বিষয়টা এইরকম ছিল। তো ডক্টর মোহাম্মদ ইউনূসের আমরা যেসব জায়গায় মানে অহংকার করার জায়গা থাকতে পারত, তিনি সেটা নিজের থেকেই নষ্ট করেছেন, নিজের থেকেই। যেমন কেয়ারটেকার এসে 650 কোটি টাকা তার ব্যক্তিগত মানে মানে কি বলে এই ব্যবসা, তিনি এটা মাফ করাই নিছেন। এটা ভাবা যায়? তার বিষয়ে আয়করের দাবি ছিল, তার প্রতিষ্ঠানেরও আয়কর প্রদানের ব্যাপার ছিল, ভ্যাট তিনি ম্যান পাওয়ারের লাইসেন্স নিছেন, তিনি কিন্তু ভ্যাট ট্যাক্সেরও মাফ করেছেন। তিনি ম্যান পাওয়ারের লাইসেন্স নিছেন, অন্যান্য সুবিধার কথার সঙ্গে ম্যান পাওয়ারের ব্যবসা করতে চাইছেন। যেই কথা তিনি জাপানে গিয়ে বলছিলেন, তিনি 1 লক্ষ 2 লক্ষ লোক, তখনই মনে হয়েছে তিনি এই ব্যবসাতেও নামতে চাইছেন। তো যাই হোক, সেই প্রসঙ্গটা সামাজিক ব্যবসা, সোশ্যাল বিজনেস, মানে সোশ্যাল বিজনেসটা মুখ ভরা একটা বলি আওড়ানো, এছাড়া আমি নতুন কিছু মনে করি না। ডক্টর মোহাম্মদ ইউনূস বয়স বোধহয় 86-87 হবে আমার মনে হয়।
তো এখনো তিনি যে ব্যবসা, টাকা, অর্থ, সুবিধা যেভাবে ভাবেন, এটা আমাদের কাছে আমার কাছে ব্যক্তিগত মনে সামাজিক দায়িত্ব যেটা পালন করতে পারতেন সেখান থেকে তিনি পুরোপুরি সরিয়ে গেছেন এই ব্যক্তিগত প্রতিষ্ঠানগত তার নিজের সুবিধার কথা চিন্তা করে। সেই জন্যে ওই যেসব ঘটনাগুলো হয়েছে না, মানে তদন্ত সাপেক্ষে তার সরকারের সময় যে প্রসঙ্গগুলো একটু আগে আমরা আলোচনা করলাম, হাম প্রসঙ্গ, এই দায়িত্ব থেকে তো তিনি মুক্ত না। সেই জন্যে তার ব্যাপারে যত কম আলোচনা করা যায় আমার মনে হয় ততই আমাদের জন্য মঙ্গল এই হবে যে তার নিয়ে যে কথা মানে প্রচারণা দেশে এবং বিদেশে করা হয়েছে সেই জিনিসগুলো একেবারে ছেঁড়া বেড়া হয়ে যাবে।